আজ পাঠ করে শোনাব লেখিকা মেঘতন্দ্রার লেখা গল্প প্রতিদ্বন্দ্বী। ফোনটা ডাইনিং টেবিলে নামিয়ে রেখে সেই শাড়ির আঁচলটা পিন করছিল মেঘলা। বেজে উঠতেই হাতে তুলে দেখল অহনা কলিং। ফোনটা সাইলেন্ট করে নামিয়ে রেখে শাড়ির আঁচলটা ঠিক করতে লাগলো আবার। শেষমেশ 3বারের বেলাতে ধরতেই হলো। হ্যালো মেঘলা, দিদি বলছি। হ্যাঁ দিদি বল। শুভ বিবাহবার্ষিকী। থ্যাংক ইউ। অনেকবার ফোন করলাম, ব্যস্ত ছিলিস মনে হয়। খেয়াল করিনি, তৈরি হচ্ছিলাম তো। কোথাও যাবি? হ্যাঁ রে, একটু কাজ আছে, বেরোতে হবে। নীলকেও আমার হয়ে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে দিস। আচ্ছা, বলে দেব। বাবা ফোন করেছিল? না, এখনো করেনি, আর মনেও হয় না করবে। তুই একবার ফোন করে প্রণাম জানিয়ে দে না। বিবাহবার্ষিকীটা আমার, নিজে একটা ফোনও করতে পারে না। বাদ দে এসব কথা, রাখছি রে, দেরি হয়ে গেল, পরে কথা হবে। ভালো থাকিস, সারাদিন খুব ভালোভাবে কাটাস। ছবি পাঠাস কেমন? হ্যাঁ রে, রাখলাম। ফোনটা রেখে একটা দীর্ঘশ্বাস নিল মেঘলা। আর কতক্ষণ লাগবে তোমার? আমার দেরি হয়ে গেল। বাইরে থেকে নীলের আওয়াজটা কানে এসে ধাক্কা মারল। আসছি, সব হয়ে গেছে। মালতীদি, দাদার ব্রেকফাস্ট নিয়ে এসো। প্রতিদিন যদি এভাবে আমার দেরি হয়, তাহলে কাল থেকে আমি দোকানে গিয়ে ব্রেকফাস্ট করব। একটু রেগে গিয়ে বলল নীল। ঝামেলা কেন করছো সকাল সকাল? হয়ে গেছে। ঝামেলা না এটা, দোকানে বাকি স্টাফরা চলে আসে, সবার হাতে তো সবটা ছাড়তে পারি না। থাক, তুমি কোনোদিন বুঝবে না। কোনো কথা না বলে লুচি তরকারি মিষ্টি পায়েস সাজানো প্লেটটা নীলের মুখের সামনে এগিয়ে দিল মেঘলা। আজকে কি কিছু স্পেশাল? কি ব্যাপার? দুধ, কর্নফ্লেক্স, ব্রেড জ্যাম ছেড়ে আজকে সকাল সকাল এসব পেলাম? স্বপ্ন দেখছি না তো? ও, তোমার তাহলে সেটাও মনে নেই। আজ আমাদের বিয়ের দিন, আমাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী। বাই দ্য ওয়ে, পায়েসটা ছেড়ে বাকি সব কিছু মালতীদি বানিয়েছে। সকালবেলা আমি জিমে যাই, এত সময় থাকে না। আই এম রিয়েলি সরি মেঘলা, ইনকাম ট্যাক্স রিটার্নগুলো জমা করার জন্য এত ঝামেলা চলছে, মাথা থেকেই বেরিয়ে গেছে। হ্যাপি অ্যানিভার্সারি। আমি ভালোই জানি তুমি কত ব্যস্ত, বলে মুচকি হাসল মেঘলা। পারলে রাত্রে তাড়াতাড়ি এসো, ক্লাবে সবাই পার্টির জন্য বলছে। জানিয়ে দিও। বাইরে টেবিল বুক করব ডিনারের জন্য। জানো আমি এই দিনগুলো অনেক ব্যস্ত থাকি। কেন আবার এসব? আর এমনিতেও আজকের দিনটাতে তুমি আর আমি একা থাকতে পারতাম নাকি? সবাইকে নিয়ে চলতে হয়, তোমাকে আমি আজও বোঝাতে পারলাম না। আচ্ছা, কথা দিচ্ছি না, বাট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। না হলে তোমরা নিজেদের মতো করে কিছু প্ল্যান করে নাও, ক্রেডিট কার্ডটা রেখে গেলাম, বলে উঠে গেল নীল। সত্যি বলতে কি, বেশিরভাগটাই লোক দেখানো মেঘলার, যেখানে আন্তরিকতার ছোঁয়া বিন্দুমাত্র নেই হয়তো। নীলও অনেক চেষ্টা করেও মেঘলার জন্য এই টানটা অনুভব করতে পারে না, তবুও বাঁধা পড়ে আছে। সমাজ, সংসার, আত্মীয় স্বজন, লোকলজ্জার মুখ চেয়ে, ক্লাব, পার্টি, বন্ধুবান্ধব এইসব নিয়েই ও সবসময় মেতে থাকে। সংসারটা ওর কাছে শুধুই সারবিহীন। মধ্যবিত্ত বাড়ির মেয়ে মেঘলা, বাবা সরকারি কর্মচারী। যখন ক্লাস 8-এ পড়ে হঠাৎই মা চলে যান। তখন অহনা মানে ওর দিদিকেই সব কিছু নিজে হাতে সামলাতে হয়। ও মেঘলার থেকে বছর 3-এর বড়। একই বাবা মা সন্তান হওয়ার পরও ওদের দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। অহনা যতটা ধীর, স্থির, শান্ত, মেঘলা ঠিক ততটাই চঞ্চল, অস্থির ও ধৈর্যহীন। স্ত্রী চলে যাবার পর মেয়েদের বড় করার জন্য সুকোমল বাবুকে বাইরেটা সামলাতে হয়েছিল অনেক বেশি। অহনার এই মাতৃসুলভ সহজাত স্বভাবের উপর ভরসা করে সংসার আর মেঘলা সব দায়িত্ব তুলে দেয় বাবা বড় মেয়ের হাতে। কিন্তু বাবা, বাকি আত্মীয় স্বজন সবার দিদিকে নিয়ে বাড়াবাড়িটা মেঘলার থেকে আস্তে আস্তে অনেক দূরে নিয়ে গিয়েছিল অহনাকে। একটা সময় মনে হয়েছিল যা কিছু মেঘলার প্রাপ্য তা যেন সুদে আসলে সব কেড়ে নিচ্ছে অহনা। রাতের পর রাত অসহ্য যন্ত্রণায় ঘুম আসতো না মেঘলার। মনে হতো মায়ের জায়গায় যদি অহনা চলে যেত, তাহলে হয়তো ওর থেকে সুখী আর কেউ হতো না। তাই চরম প্রতিশোধ নিয়েছিল মেঘলা।
সংসারের এত চাপ সামলেও অহনা যখন মাস্টার্স করছে, বোনকে সুযোগ দিয়েছিল ইঞ্জিনিয়ারিং পড়ার। মধ্যবিত্ত ছাপোষা পরিবারে ওদের বাবার যে দু মেয়েকে এত খরচা করে পড়াবার মতো ক্ষমতা নেই তা ভালোভাবেই জানতো অহনা। কলেজে সাগনিকের সাথে মেঘলার সম্পর্কটাও বেশ বেড়ে উঠেছিল এর মধ্যে। সাগনিক মেঘলার কলেজের বন্ধু, একসাথে পড়তো। মেঘলা ছাড়াও আরও অনেক মেয়ের সাথে ওর সম্পর্কের কথা সবার মুখে মুখে ঘুরত। অথচ তাতে মেঘলার কিছু যায় আসে না। যে অহনা নিজের সবটুকু ত্যাগ করেছিল মায়ের পেটের বোনের স্বপ্ন পূরণের জন্য, এরকম একটা ছেলের সাথে জড়িয়ে তার নিজের বোনের জীবনের এত বড় ক্ষতিটা মেনে নিতে পারেনি অহনা। শক্ত হাতে ধরতে হয়েছিল রাশটা। কিন্তু তার ফল যে এত মারাত্মক হতে পারে তা সত্যি আজও হয়তো ও বোঝেনি। মেঘলার মনে ওর জন্য কত বিষ জমে বিষবৃক্ষের রূপ নিয়েছিল। অন্যদিকে নীল ছিল অহনার স্কুল তারপর কলেজের বন্ধু, সব সুখ দুঃখের সাথী। যখনই মন খারাপ হতো মায়ের জন্য প্রাণ খুলে কাঁদতে ইচ্ছে করতো, নীলের সামনে গিয়ে হালকা হতো অহনা। ওদের নিখাত বন্ধুত্বটাই অন্য রঙের ছোঁয়া লাগার আগেই সবটুকু রং মুছে নিয়ে গেল মেঘলার ঈর্ষা। নীল মাঝে মাঝে বাড়ি আসতো অহনার সাথে, কলেজ থেকে ফেরার পথে, কখনো বা যাবার পথে, ছোটোখাটো প্রয়োজনে অপ্রয়োজনে। ও বেশ অবস্থাপন্ন বাড়ির ছেলে, পারিবারিক ব্যবসা। মেঘলার সাথেও বেশ খোলামেলাভাবে মিশত নীল। নীলের মাও পছন্দ করতেন অহনাকে, যদিও বা তখন ওদের সম্পর্কটা সে পর্যায়ে পৌঁছায়নি, আর ওরাও ভাববার সময় পায়নি। একটা সময় মেঘলা ভালোই বুঝতে পেরেছিল অহনা নীলকে পছন্দ করে। তাই অহনা নীলকে কিছু জানাবার আগেই মেঘলা নীলকে বুঝিয়েছিল ও নীলকে অনেক ভালোবাসে। প্রথমে এটা নীলও বিশ্বাস করে উঠতে পারেনি। কোথাও না কোথাও অহনা ওর মনে জায়গা করে নিয়েছিল। কিন্তু যখন ঈর্ষা চরমে পৌঁছে যায় তখন আর কোনো কিছুতেই তাকে দমানো যায় না। নীলের প্রতি নিজের মিথ্যে ভালোবাসা প্রমাণ করার জন্য ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার ভান করেছিল মেঘলা। শুধু অহনার মুখের দিকে তাকিয়ে নীল রাজি হয়েছিল মেঘলাকে বিয়ে করতে। অহনাও ভেবেছিল ও হয়তো সত্যিই নীলকে ভালোবাসে। মায়ের পেটের বোনের সামনে নিজের ভালোবাসার অনুভূতিটুকুকে উড়িয়ে দিয়েছিল অহনা, মনের ভুল বলে। কিন্তু মেঘলা একদিনের জন্য ভালোবাসেনি নীলকে। ভালোবেসেছিল ও টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, জীবন ধারণের রীতিনীতিকে। যা অহনা পেতে পারত শুধু তার সবটুকু কেড়ে নিতে চেয়েছিল মেঘলা। আজকের দিনটাতেই অহনা সবটুকু নিয়ে নিজের সব লোভ চরিতার্থ করেছিল মেঘলা। যখন নীলের স্ত্রী রূপেও ও বাড়ি ছেড়ে চলে আসছিল মেঘলা, সেদিন প্রথম যন্ত্রণাটা অনুভব করেছিল অহনা। অবাক হয়ে তাকিয়েছিল মেঘলা আর নীলের দিকে। চোখের জল বাঁধ মানছিল না কিছুতেই। আর মেঘলার চোখে ছিল হৃদয় দহন করা পরিতৃপ্তি। এত বোকাও ছিল না অহনা যে সে চোখের দৃষ্টি বুঝতে পারেনি। তবু নিজের সবটুকু হারিয়ে অনির্দিষ্ট গন্তব্যহীন ভবিষ্যতের দিকে পা বাড়িয়ে মনে মনে চেয়েছিল এরপর যেন মেঘলা ভালো থাকে, ভালো রাখে নীলকেও। অথচ তেমন কিছুই হয়নি, তা শুধু নীল জানে। ও মনে মনে মেনে নিতে পারেনি মেঘলাকে নিজের স্ত্রী হিসেবে। অথচ ওর সব অন্যায় আবদার, সব দাবি পূরণ করে চলেছে। নীল ভালোভাবেই জানে মেঘলা অহনার এক অংশও নয়। তবু ওরা আজকাল আর কথা বলে না চোখে চোখ রেখে। সামনে থাকলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে দুজন দুজনকে। কারণ ওদের পথ দুটো আলাদা। ওখানে মেঘলার পাহাড় প্রমাণ অহংকার আর ঈর্ষা দাঁড়িয়ে। বিকেলবেলা স্কুল থেকে বাড়ি ফিরে এসে চা করে নিয়ে বসার ঘরে গিয়ে বসলো অহনা বাবার পাশে। নাও বাবা, চা খাও। কি করলি রে মা সারাদিন? সব ঠিক ছিল? হ্যাঁ, আমার আর কি আলাদা, ওই প্রতিদিন স্কুলে যাও, ক্লাস করো আর বাড়ি ফিরে এসো। তুমি আজ বেরিয়েছিলে নাকি বাড়ি থেকে কোথাও? হ্যাঁ, ব্যাংকে একটু কাজ ছিল, বেরিয়েছিলাম একবার। সারাদিন কি করি, একা মানুষ। তোমায় কাল কিছু নতুন বই এনে দেব, পড়ো সারাদিন। এই সপ্তাহে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি। অনেক দিন হলো, তোমার ঠিক চেক আপ হয়নি। নিজের কথা তুই কবে ভাববি অহনা? কেন, আমার কি হয়েছে? আমি তো ভালোই আছি। আজ মেঘলা নীলের বিবাহ বার্ষিকী, ভুলে গেছো তুমি? ফোন করনি ওদের? সব মনে আছে, কিছু ভুলিনি আমি। না, ফোন করা হয়নি। তুই ফোন করেছিলি নিশ্চয়ই? তাহলেই হবে। এমনিতেও আমরা ফোন করলাম কি করলাম না, তাতে মেঘলার কিছু এসে যাবে না।
কতবার তোকে বলেছি ওকে ফোন না করতে, কেন করিস বলতো? তোর দিকে তাকিয়ে দেখতে পারি না রে মা। কেন একটা বিয়ে করছিস না? তবে তো আমি মরেও শান্তি পাই। দেখো বাবা, এসব কথা বললে আমি তোমার সাথে কথা বলবো না। আর বিয়ের কথা বলো না। এই তো আমি ভালো আছি। তুমি আর আমি কোনো ঝামেলা নেই, টেনশন নেই। যার হয় না তা নিয়ে কথা বাড়ি কী লাভ বলো তো? আমি খুব সুখী বাবা। বারবার আমি কষ্ট পাচ্ছি ভেবে আমাকে কষ্ট পেতে বাধ্য করো না। অহনা নিজের চারিদিকে আকাশ ছোঁয়া প্রাচীর তৈরি করেছে, যেখানে কোনো ফাঁক ফোকর নেই। ইচ্ছে করলেও সেখানে ভালোবাসা, প্রতিশ্রুতি, প্রেম এসে পৌঁছতে পারে না। দু বোন হলেও ওরা দুজন পৃথিবীর দুই মেরুতে অবস্থান করে। কোনো মিল নেই ওদের মাঝে। ওদের মাঝে আকাশ পাতাল তফাত। কী রে, তুই আজকেও লেট? শোন, কতবার বলেছি, এভাবে আমার পক্ষে আর দেখা করা সম্ভব হচ্ছে না। নীলের আজকাল সন্দেহ হয়। তো কি বলতে চাইছিস, দেখা করব না আমরা? যা করবি তাড়াতাড়ি কর, আমাদের হাতে বেশি সময় নেই। দেখ এটা, বুঝতে পারবি, বলে মেডিকেল রিপোর্টটা শাগনিকের দিকে এগিয়ে দিল মেঘলা। মানে তুই প্রেগনেন্ট? নীল জানে? পাগলের মতো কথা বলিস না শাগনিক। তুইও জানিস, আমিও জানি, যে আসতে চলেছে সে আমাদের সন্তান, নীলের নয়। তুই তো জানিস আমি এখনো এতটা স্টেবল নয়, আমার একটু সময় লাগবে। তুই আর কবে কোনটা ভেবেছিস? আমি এদিকে সব কিছুর ব্যবস্থা করছি, সময় মতো তোকে জানিয়ে দেব। ম্যানেজ করে নে প্লিজ। ঠিক আছে, কোথায় কিভাবে দেখা করতে হবে আমি বলবো। ফোন আমি করব, তুই করবি না। আজকে উঠি। বিয়ের কিছুদিন যেতে না যেতেই নীলের সাথে না হলেও শাগনিকের সাথে সম্পর্কটা নতুন করে দানা বেঁধেছিল মেঘলার। নীল বরাবরই ওর প্রতিযোগিতায় জিতে যাওয়া ট্রফি, যাকে গলায় ঝুলিয়ে ঘুরে বেড়ানো যায় না, শুধু ঘরে সাজিয়ে রাখতে হয়। তবুও সবটা বাদ দেওয়া যায় না বলেই টেনে হিঁচড়ে নিয়ে চলছিল নীল সম্পর্কটাকে। নীলের মা ওদের বিয়েটা মেনে নিতে পারেননি মন থেকে। মেঘলাকে দেখেই বলেছিল, তুই ভুল করছিস নীল, এ মেয়ে সংসার করার নয়। অভিজ্ঞতার দাম তো আছে আমার, মিলিয়ে নিস। কিন্তু ততদিনে নীল মেঘলার নাকপাশে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছে, চেষ্টা করেও বেরোবার কোনো উপায় নেই। আজ সকাল থেকে কিছুই ভালো লাগছিল না অহনার। মনটা খুব খারাপ হয়ে গেছে। কোনোদিন কোথাও মেয়েটাকে এক মুহূর্তের জন্য একা ছাড়েনি অহনা। ওই ওর জীবন, সম্বল, বেঁচে থাকার অবলম্বন। ও না থাকলে এত বড় একটা জীবন হয়তো অর্থহীন হয়ে যেত। সকাল থেকে আকাশের মুখটা ভার হয়ে আছে আজ। জোরে না হলেও ঝিরঝির করে বৃষ্টি হয়ে চলেছে। আগামীকালই অহনা ছাড়তে যাবে সীমন্তনীকে হোস্টেলে। মেয়েটা বরাবরই পড়াশোনায় খুব ভালো। কানপুর আইআইটিতে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছে সীমন্তিনী। এই প্রথম কাজ ছাড়া করা, অনেক গোছগাছ করা বাকি। তবুও থেকে থেকে কান্নাটা ছাপিয়ে বেরিয়ে আসতে চাইছিল গলা দিয়ে। বারান্দায় দাঁড়িয়ে চশমাটা খুলে একটা দীর্ঘশ্বাস নিয়ে আকাশের দিকে তাকালো অহনা। পিছনে ফেলে আসা অজস্র অযাচিত অতীতের স্মৃতি। সেই দুর্যোগের রাতটা কোনো দিনও ভুলতে পারবে না অহনা। জীবনে সব কিছু ওলটপালট করে দিয়েছিল। সীমন্তনী তখন মাস তিনেকের। নীল আর মেঘলার জীবনে অশান্তি চরমে পৌঁছেছে। যেদিন হসপিটালে প্রথম হাতে নেয় নীল সীমন্তনীকে, বার্থ রেকর্ডগুলো দেখে চমকে উঠেছিল। সন্তানের রক্তের গ্রুপ বি পজিটিভ। কিন্তু তা কি করে সম্ভব? ওদের দুজনেরই রক্তের গ্রুপ তো এ প্লাস। এত বড় মিথ্যে, এত বড় বিশ্বাসঘাতকতাটা সেদিন আর মেনে নিতে পারেনি নীল। মনে হয়েছিল যদি মেঘলার সঙ্গে থাকে, হয় কোনোদিন ওই ওকে শেষ করে ফেলবে, না হলে নিজেকে শেষ করে নেবে। তার থেকে ভালো মেঘলা ওর জীবন থেকে অনেক দূরে চলে যাক। আর কোনোভাবেই এক ছাদের তলায় থাকা সম্ভব নয়। কথা রাখেনি শাগনিক। কাপুরুষের মতো শেষ মুহূর্তে মেঘলাকে ফেলে রেখে পালিয়ে গিয়েছিল। সব সত্যিটা জানতে সময় লাগেনি বেশি নীলের। কিন্তু তখন মেঘলার জন্য সব পথ বন্ধ হয়ে গেছে। লোভ, লালসা, কামনা বাসনার পাপের কলসি কানায় কানায় পূর্ণ। 2 মাসের দুধের শিশুকে ফেলে রেখে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল মেঘলা। শেষ চিঠিটা লিখে গিয়েছিল নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর জন্য। দিদি, তোর সাথে অনেক কিছুর হিসেব বাকি রয়ে গেল। সামনাসামনি বলার মতো সময় বা সাহস কোনোটাই আমার নেই আজ আর। জীবনে সব সময় জিততে চেয়েছিলাম আমি।
ভেবেছিলাম সবাইকে হারিয়ে বোকা বানিয়ে আমি জিতে যাব। ভেবেছিলাম সব কিছু হয়তো জোর করে কেড়ে নেওয়া যায়। সব কিছু পেতে গিয়ে আজ আমি নিঃস্ব। জীবনের সব থেকে বেশি ক্ষতি হয়তো আমি তোর করেছি। ক্ষমা চাইব না, তবে জীবনের শেষ মুহূর্তে তা স্বীকার করলাম। কোনো দিনও এক মুহূর্তের জন্য তোকে ভালোবাসিনি আমি। তোর গুণ, তোর মহত্ব আমাকে ভেতরে ভেতরে বিষাক্ত করে তুলেছিল। তাই নীলকেও কাড়িয়ে নিয়েছিলাম তোর থেকে। আমি কোনোদিন ওকে ভালোবাসিনি, আর ও হয়তো তোকে ভালোবাসতো বলেই আমাকেও কোনোদিন ভালোবাসার চেষ্টাও করেনি। তবে বিশ্বাস কর, আমি সত্যি করে ভালোবেসেছিলাম সাগ্নিককে। তোর জন্য যখন বাবা আমাকে বারণ করেছিল সাগ্নিকের সাথে সম্পর্ক রাখতে, তখনই ঠিক করেছিলাম এর প্রতিশোধ আমি নেব, আর করেও ছিলাম তাই। কিন্তু আজ আমার আর বাধা নেই বলতে। তুই ঠিক ছিলি। ও একটা কাপুরুষ জানোয়ার। না হলে আমাকে আর নিজের সন্তানকে এভাবে ফেলে পালিয়ে যেত না। আমার কোনো যোগ্যতা নেই কারোর স্ত্রী হওয়ার, কারোর মা হওয়ার, কারোর বোন হওয়ার, কারোর সন্তান হওয়ার। কিন্তু আমি তো হারতে শিখিনি। হেরে গিয়ে বাঁচতে পারবো না, তাই চলে গেলাম। আমার সন্তানকে রেখে গেলাম শুধু তোর ভরসায়। আমি জানি তুই খুব মহান। ওকে তুই ফেলে দিবি না। পারলে নিজের সবটুকু দিয়ে ওকে তোর মতো করে মানুষ করিস। আমার ছায়াও যেন ওকে স্পর্শ করতে না পারে। বাবার কাছে ক্ষমা চাওয়ার যোগ্যতা আমার সত্যিই নেই, কিন্তু নীলকে বলিস পারলে ও যেন আমাকে ক্ষমা করে দেয়। ভালো থাকিস তোরা, মেঘলা। তারপর কেটে গেছে অনেকগুলো বছর, বদলেছে জীবন অনেকখানি। কিন্তু আজও অহনার চোখে জল আসে মেঘলার জন্য। সময়ই ফিরিয়ে দেয় অনুভূতিগুলো সত্যি, কিন্তু রক্ত ভুলে যায় না নিজের রক্তকে। সীমন্তিনী নাক, মুখ, চোখ সব কিছুতে মেঘলার ছাপ সুস্পষ্ট, অথচ মনে প্রাণে স্বভাবে ও দ্বিতীয় অহনা। সীমন্তিনীকে এসব কিছু জানতে দেয়নি অহনা। ও নীল আর অহনার সন্তান। মেঘলার বিশ্বাসঘাতকতা মেনে নিতে পারেনি নীল, কিন্তু সীমন্তিনীকে ছুঁড়ে ফেলে দেবে এত বড় পাথর হৃদয় ছিল না ওর। যত বড় কথাই বলি আমরা, আজকের পৃথিবীতেও সন্তানের পিতৃপরিচয় বড্ড প্রয়োজন। তাই ওরা সিদ্ধান্ত নিয়েছিল সাথে থাকার। নিজের সবটুকু মর্যাদা দিয়ে অহনা আজও অবিচল নিজের সম্পর্কে। বাপি, দেখে যাও, মাম্মাম আবার কান্নাকাটি করছে কিন্তু। কোথায় রে মেয়ে, কোথায় কাঁদছি আমি? হ্যাঁ, আমি যেন কিছুই বুঝি না। আচ্ছা, তুমি এভাবে কান্নাকাটি করলে মেয়েটা কি করে থাকবে বলো তো ওখানে? শান্ত গলায় বলে নীল। তুমিও যেমন ওর কথা শুনে সত্যি ভাবলে। বারে, আমি মিথ্যে বলছি? দেখো, তোমার চোখের কোণে এখনো জল লেগে আছে। তুমি এরকম কান্নাকাটি করলে আমি কোথাও যাচ্ছি না। আমিও তো তোমাকে বলছিলাম এত দূরে পাঠাবার দরকার নেই। তোমরা বাবার মেয়ে মিলে কি শুরু করেছো? সবাই সুযোগ পায় আইআইটিতে পড়ার, আর বলছো পাঠিও না। এসব নিয়ে অনেক কথা আগেই হয়ে গেছে। আচ্ছা বাবা, আর বলবো না। চল সব গোছগাছ করে নে। অহনার গলা জড়িয়ে ধরেছে সীমন্তিনী। নীলের হাতটা অহনার হাতের মুঠোয়। আমার সোনা মা, যখনই ছুটি পাবো আমি সঙ্গে সঙ্গে চলে আসবো তোমার কাছে, ঠিক আছে? অহনার বন্ধ চোখ। ছোট্ট ঘরে ওরা তিনজন। সব যন্ত্রণা, তিক্ততা, ঈর্ষা পেছনে ফেলে সোহাগ, ভালোবাসার পরিতৃপ্তি মাখামাখি। মনে মনে বহু আলোকবর্ষ পেরিয়ে মেঘলাও এসে দাঁড়িয়েছে অহনার সামনে। সেখানে দাঁড়িয়ে চিৎকার করে অহনা বলছে, আমি কোনোদিন তোর প্রতিদ্বন্দ্বী ছিলাম না। কেন চলে গেলি? যা আছে সব তোর। যেখানেই থাকিস ভালো থাকিস। সীমন্তিনীর মধ্য দিয়ে সব অভিযোগ আজ ধুয়ে মুছে শুধু ভালোবাসা আর ভালো লাগা। প্রতিদ্বন্দ্বিতার অবসানে পরজন্মের আশ্বাস। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।